2 জুন 2024। অন্যান্য সাধারণ দিনের মতো ময়মনসিংহের মনাতলা উপজেলার কিছু কৃষক সুতিয়া নদীর পাশ দিয়ে যাচ্ছিল তাদের দৈনন্দিন কাজে। এমন সময় তারা মনাতলা ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে তারা একটা কালো রঙের সুটকেস দেখতে পারে। প্রথমে এটাকে সাধারণভাবে নিল, মনের মধ্যে কিন্তু একটু সন্দেহ জাগে। এরকম নদীর ভিতরে এরকম একটা লাগেজ পড়ে থাকা সহজ কোনো বিষয় নয়। এরপর একটু সামনে এগোতেই তারা দেখতে পারে সেখানে পড়ে আছে রক্তমাখা 2টি বালিশ, বিছানার চাদর, জানালার পর্দা এবং আরও অনেক কিছুই। এগুলো দেখতে দেখতে তারা কিছু বুঝে ওঠার আগেই একজন সামনে একটা পলিথিনের মধ্যে মোড়ানো দেখতে পারে একটা মানুষের খণ্ডিত মাথা। এমন একটা অবস্থায় তারা আর কিছু করার সাহস পায় না, আর এইরকমটাই স্বাভাবিক। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেয়। বেলা 10টা নাগাদ সেখানে কোতোয়ালি থানা পুলিশ এবং পিবিআই ফরেন্সিক টিম, 2 টিমই সেখানে উপস্থিত হয়। ব্রিজের নিচে মানুষের কাটামাথা পাওয়া গেছে, এটা শুনে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করে। কারণ এরকম একটা নদীর মধ্যে একটা মানুষের কাঠামাথা পাইছে, এটা সাধারণ কোনো খবর নয়। সেখানে পুলিশ আমজনতার ভিড় সরিয়ে লাগেজটি নদী থেকে উপরে তুলে নিয়ে আসে। আর তুলে আনার পর তারা যা দেখতে পায় সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কারণ সেখানে ছিল একটি যুবকের কয়েকটি খণ্ডিত করা দেহ। পুলিশ সেখানে লাশটিকে সাধারণভাবে পর্যবেক্ষণ করে দেখতে পায় খুনি লাশটিকে কয়েক টুকরো করেছিল। আর তারা আরও একটা জিনিস দেখতে পায় এবং সেই জিনিসটা দেখে তারা আসলেই অবাক হয়। আর সেই বিষয়টা হলো যে খুনির যে আঙ্গুলের ছাপগুলো থাকে না, এই আঙ্গুলের ছাপগুলো ব্লেড দিয়ে কেটে ফেলা দেওয়া হয়েছিল। পুলিশ এই বিষয়টা দেখে বুঝতে পারে যে খুনি যেই হোক না কেন, সে চেয়েছিল যেন পুলিশ তার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় বের করতে না পারে। তবে আমরা জানি সত্য কখনো লুকিয়ে থাকে না। খুনি হাতের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করলেও সেখানে ফেলে গিয়েছিল ভিকটিমের খণ্ডিত মাথাটা। কিন্তু এখানে প্রশ্ন হলো, খুনি যদি এটাই চায় যে ভিকটিমের পরিচয় যেন কখনো পাওয়া না যায়, সেটার জন্য সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখানে মাথাটা ফেলে গেল কেন? সেটা কি ইচ্ছা করে ফেলে গেছিল, নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা আছে? তা জানবো একটু পরে। তবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, আমি আগুন চৌধুরী। আমি এখন থেকে এই চ্যানেলে মোটামুটি ভিডিও বানাই, ডকুমেন্টারি, বাংলাদেশ কেসগুলো নিয়ে একটু রিসার্চ করি, মানে একটু দেখাশোনা করি এবং সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করি। সো এখন আমার কথা বলার দক্ষতা তেমন একটা ভালো না এবং আমার ভিডিও এডিটিং স্কিল তেমন একটা ভালো না। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা শুধু আমার পাশে থেকো, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে হয়তো আমি আরও বেশি মোটিভেশন পাবো আর আরও বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। আর হয়তো সামনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আমি দুঃখিত তোমাদের অনেক সময় নষ্ট করলাম। তো চলো এখন মূল গল্পে যাওয়া যাক। আর আজকের কেস হলো দ্য কেস অফ ওমর ফারুক সৌরভ মার্ডার কেস। পুলিশ লাশটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য এবং শুরু করে তাদের তদন্ত। পুলিশ প্রথমে চেষ্টা করে ভিকটিমের পরিচয় বের করার জন্য। আর যদি ভিকটিমের পরিচয় পাওয়া যায় তাহলে সে কেন খুন হয়েছে বা তাকে কেন খুন করা হয়েছিল এটার মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, বা তার পরিবারের সাথে যোগাযোগ করলে এটাও জানা যায় যে তার উপর কার ক্ষোভ ছিল বা তার শত্রুতা কাদের সাথে ছিল। কোতোয়ালি থানা পুলিশ ভিকটিমের একটা ছবি নানান নিউজপত্রে ছড়িয়ে দেয় এবং টিভি নিউজ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ সকল জায়গায় ছড়িয়ে দেয়, এটা ভেবে যে কেউ একজন তার পরিচয় শনাক্ত করে তাদের সাথে যোগাযোগ করুক। আর সৌভাগ্যবশত পুলিশের এই প্ল্যানটা সাকসেসও হয়। ভিকটিমের আপন মামা তার ভাগিনার ছবি ফেসবুকে দেখতে পায় এবং সাথে সাথে কোতোয়ালি থানা পুলিশের সাথে যোগাযোগ করে এবং বলে, এটা আমার ভাগনার ছবি আর আমার ভাগনার নাম হলো ওমর ফারুক সৌরভ। সৌরভের বাবার নাম ইউসুফ আলী, ডাক বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। তবে তার বয়স হওয়ার কারণে সেখান থেকে তিনি রিটায়ার্ড করেছিলেন। সৌরভের মা মাহমুদা আক্তার একজন গৃহিণী এবং তিনি বেশিরভাগ সময় বাসাতেই থাকেন। সৌরভ এবং তার একটা বড় বোন ছিল। তার বড় বোনের নাম ফারজানা আক্তার, তিনি একজন ব্যাংক কর্মকর্তা। আর ওমর ফারুক সৌরভ একটা ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করত এবং তিনি ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের গ্রামের বাসা ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা তারটি গ্রামে, কিন্তু তারা সেখানে কেউ বসবাস করতো না। তারা ফুল ফ্যামিলি সহ বসবাস করতো ঢাকার মতিঝিল এলাকায়। এরপর কোতোয়ালি থানা পুলিশ সৌরভের ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং তাদেরকে জানায়, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা কোতোয়ালি থানার সাথে যোগাযোগ করুন এবং যত দ্রুত সম্ভব কোতোয়ালি থানায় চলে আসুন। অন্যদিকে সৌরভের ময়নাতদন্তের পর পুলিশ এটা জানতে পারে যে সৌরভের মৃত্যু গত 1 জুন 2024 মানে শনিবার রাত 8টা থেকে 9টার মধ্যে হয়েছিল। এবং মৃত্যুর কারণ হিসেবে তারা জানতে পারে প্রথমে তার মাথায় আঘাত করে তাকে খুন করা হয় এবং পরবর্তীতে ধারালো কিছু দিয়ে তাকে টুকরো টুকরো করা হয়। পুলিশ এটাও বলে সৌরভকে কে খুন করেছে এটা তারা বুঝতে না পারলেও এটা খুব ভালোভাবে বুঝতে পারে সৌরভকে যারা খুন করেছিল তারা সৌরভের প্রতি প্রচণ্ড পরিমাণে রেগেছিল। কারণ প্রচণ্ড পরিমাণে রেগে না থাকলে এরকমভাবে নৃশংসভাবে কাউকে খুন করা কখনো সম্ভব না। এরপর সৌরভের পরিবার কোতোয়ালি থানায় চলে আসে এবং আবার লাশটিকে খুব ভালোভাবে শনাক্ত করে
যে হ্যাঁ, এটাই তাদের কলিজার টুকরা ছেলে ওমর ফারুক সৌরভ। এরপর পুলিশ সৌরভের পরিবারকে সব ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে, আর এটা শুনে সৌরভের পরিবার একদম ভেঙে পড়ে বলা চলে, কারণ নিজের সন্তানের এইরকম মৃত্যু মেনে নেওয়াটা খুবই কঠিন, খুবই। সৌরভের বোন ফারজানা আক্তার পুলিশকে জানায় গতকাল বিকেলের দিকে তার ভাইয়ের সাথে তার লাস্ট কথা হয়েছিল। গতকাল মানে সৌরভ খুন হওয়ার আগের দিন 1 জুন শনিবার বিকেলের দিকে তার ভাইয়ের সাথে তার ফোনে শেষ কথা হয়। সৌরভ তাকে বলেছিল যে তার কিছু পার্সোনাল কাজের জন্য সে ময়মনসিংহ যাচ্ছে এবং বিকেলের মধ্যে তার কাজ শেষ করে রাতের মধ্যেই সে ঢাকায় রওনা দিবে। তবে আফসোস, ফারজানা আক্তার তার ভাইয়ের সাথে কথা বলে এটা বুঝতে পারে নাই যে তার ভাইয়ের সাথে এটাই তার জীবনের শেষ কথা। বিকেলে যখন ভাইয়ের সাথে শেষ কথা বলছিল, এরপর থেকে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তারপর থেকেই সৌরভের ফোন বন্ধ। তারা অনেক চেষ্টা করে সৌরভের সাথে কোনো যোগাযোগ করতে পারে নাই। তার বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিল, তার বন্ধুদের থেকেও কোনো কিছু জানতে পারে নাই যে সৌরভ আসলে কোথায় গিয়েছিল। পুলিশ ফারজানা আক্তারের কথা শুনে এবং ময়নাতদন্তের রিপোর্টে এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে যা হওয়ার 1 জুন 2024-এর 8টা থেকে 9টার মধ্যেই হয়েছে। এরপর পুলিশ সৌরভের ফ্যামিলিকে জিজ্ঞেস করে বা ফারজানা আক্তারকে জিজ্ঞেস করে যে এই খুনের অনুযায়ী আপনারা কাউকে সন্দেহ করেন কিনা, মানে আপনার কি কাউকে মনে হয় কিনা যে এই খুন করতে পারে। তখন ফারজানা আক্তার যেটা বলে সেটা শোনার জন্য আপনি আমরা কেউ প্রস্তুত না। তখন ফারজানা আক্তার পুলিশকে বলেন তার আপন চাচা ইলিয়াস আলী হয়তো সৌরভকে খুন করেছিল, কিন্তু আপন চাচা কেন ভাতিজাকে খুন করবে? আসলে কোনো চাচা কি ভাতিজাকে খুন করতে পারে? চাচা হচ্ছে বাবার সমতুল্য, আর ভাতিজা হচ্ছে ছেলের সমতুল্য। চাচা ভাতিজার সম্পর্ক আমরা ছোটোবেলার থেকেই শুনে আসি, বা আমরা এখন পর্যন্ত জানি খুব সেরা একটা জুটি। চাচার কেউ ক্ষতি করতে চাইলে সেখানে ভাতিজা উড়ে যায়, আর ভাতিজার কেউ ক্ষতি করলে সেখানে চাচা উড়ে যায়। কিন্তু সেই চাচাই কি খুন করতে পারে? চলেন সেটা জানবো একটু পরে। ইলিয়াস আলী সৌরভের বাবা ইউসুফ আলীর আপন ছোট ভাই। ইলিয়াস আলীর সাথে সৌরভের ফ্যামিলির তেমন একটা মিল ছিল না আগে থেকেই। সৌরভের বাবা এটা জানায় ইলিয়াস আলী তার পুরো পরিবার নিয়ে ময়মনসিংহে বসবাস করতেন। তবে এটাও জানান যে ইলিয়াস আলী ছোটোবেলা থেকে খুব বদমেজাজি ছিল, মানে তার রাগ খুব বেশি ছিল, আর রাগের মাথায় সে অনেক কিছুই বলে এবং অনেক কিছু করে ফেলতে পারে। তিনি পেশাগতভাবেই রিটায়ার্ড আর্মি ছিলেন, আর তার নাম ডাক একটু গ্রামের মধ্যে ছিল, একটু না মোটামুটি বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ তিনি তার আপন ভাতিজাকে কেন খুন করবে? এই প্রশ্নের উত্তরে ফারজানা আক্তার বলেন ইলিয়াস আলীর মেয়ে ইসরাত জাহান ইভার সাথে সৌরভের 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল, আর তারা সেই 5 বছরের প্রেমের সম্পর্কে পূর্ণতা দিতে গত 12 মে 2024-এ ঢাকায় একটি বাসার মধ্যে গোপনে তারা বিয়ে করে। সেই বিয়ে সৌরভের ফ্যামিলি মেনে নিলেও মেনে নিতে পারে না ইসরাত জাহান ইভার ফ্যামিলি বা ইলিয়াস আলী। এই বিয়ের খবর ইলিয়াস আলী জানার পর সৌরভের বাবাকে, মানে তার আপন বড় ভাইকে ফোন করে তিনি হুমকি ধামকি দেয়। তিনি এটা বলেন যে তার ছেলে সহ তার পুরো পরিবারকে সে খুন করবে, এরকম হুমকি দেয় সে। কিন্তু সৌরভের বাবা কি একবারও ভেবেছিল তার আপন ছোট ভাই, মানে যে ছোট ভাইকে সে ছোটোবেলায় কোলে পিঠে করে মানুষ করেছিল, সেই ছোট ভাই তার নিজের সন্তানকে খুন করবে? যাই হোক, সৌরভের ফ্যামিলি ইলিয়াস আলীকে সন্দেহ করে বলে যে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, এরকম কিন্তু করতে পারবে না, কারণ যথেষ্ট প্রমাণ ছাড়া পুলিশ কখনো কাউকে গ্রেপ্তার করতে পারে না। এরপর পুলিশ ইলিয়াস আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার গ্রামের বাসায় চলে যায়, কিন্তু তার গ্রামের বাসায় গিয়ে জানতে পারে ইলিয়াস আলী গত 2 দিন ধরে বাসায় ফেরেনি, মানে 1 জুন থেকে মানে সেদিন পর্যন্ত বাসায় ফেরেনি। সে বাসায় বলে গিয়েছিল কোনো একটা কাজে সে বাইরে চলে গেছে। তখন পুলিশের সন্দেহ আরও একটু বেড়ে যায়। অন্যদিকে সেই নদীতে পাওয়া লাগেজটা নিয়ে পুলিশের অন্য একটা টিম তদন্ত শুরু করে। এরপর পুলিশের সেই টিমটা ময়মনসিংহে লাগেজ বিক্রি করে এমন সব দোকানে যোগাযোগ করে এবং সব দোকানদার একটা কথাই বলে যে এটা আমাদের দোকানের লাগেজ না। তবে সর্বশেষ একটা দোকানে গিয়ে জানতে পারে যে হ্যাঁ, এই লাগেজটা আমাদের দোকান থেকেই কেনা হয়েছিল। তারপর সেই দোকানদারের মুখে আমরা জানতে পারি সেই দোকানদার বলেছিল গত 1 জুন 2024-এ তাদের দোকানে 2 জন মানুষ আসে এবং তারা এসে একটা কম দামের লাগেজ কিনতে চায়, মানে তাদের দোকানে যে লাগেজ আছে না, সব থেকে যে কম দামি লাগেজটা সেটা কিনতে চায়। তো দোকানদার তখন বলে যে আমাদের দোকানে 2900 টাকা দামের 2800 টাকা দামের একটা লাগেজ আছে, এটাই আমাদের দোকানের সব থেকে কম দামি লাগেজ। তো তখন তারা দেরি না করে তাড়াহুড়ো করে সেই লাগেজটা কিনে। আমাদের দোকানদারটা এটাও বলে যে তারা এতটাই তাড়াহুড়ো করতেছিল যে তাদের যে মানে লাগেজটা কেনার মেমোটা দিবে সেই মেমোটা পর্যন্ত তারা ফেলে রেখে চলে গিয়েছিল। এই ভিডিওর মাঝে আমি আরেকটা কথা বলি, আমার কথা বলার স্কিল তেমন একটা ভালো না, বাট আস্তে আস্তে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আই উইল ট্রাই টু মাই বেস্ট। এরপর পুলিশ সেই দোকানে সিসিটিভি ফুটেজ দেখতে চায় এবং সিসিটিভি ফুটেজ দেখে খুব সহজেই তারা নির্ণয় করতে পারে যে এই 2 জন আসলে কে। তার আর 2 জন অন্য কেউ ছিল না, সেটা ছিল সৌরভের চাচা বা ইভার বাবা, আর একজন ছিল ইভার মামা ফারুক। পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি শিওর হয় যে এই জঘন্যতম কাজ আর কেউ করে নাই,
করেছিল সৌরভের আপন চাচা এবং তার আপন শ্বশুর এবং তার বাবার ছোটবেলায় কোলে পিঠে করা আপন ভাই। এরপর পুলিশ নেমে পড়ে তাদের খুঁজতে এবং গোপন তথ্যের মাধ্যমে ইভার মামা ফারুককে ঢাকার একটা হোস্টেল থেকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর হালুয়াঘাটের বাংলাদেশের শেষ প্রান্তের এক বাসা থেকে গ্রেপ্তার করা হয় মূল আসামি ইলিয়াস আলীকে। এরপর সেই ইলিয়াস আলীর জবানবন্দিতে পুলিশ যা জানতে পারে আর সেই জানার পরে কেসটা অন্যদিকে মোড় নিয়ে নেয়। ইলিয়াস আলী পুলিশকে জানায় গত 12 মে 2024-এ সৌরভ ইভাকে ঢাকার মধ্যে জোর করে বিয়ে করে, আর সেই বিয়ের মধ্যে ইভার কোনো মতামত ছিল না, কারণ ইভার গত 3 বছর আগে কানাডা প্রবাসী আব্রাহামের সাথে বিয়ে হয়েছিল। এটার কারণে তিনি সৌরভকে তার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে একদমই পারেনি। তাই তিনি মেয়ের সংসার বাঁচাতে গত 16 মে 2024-এ ইভাকে তিনি কানাডায় পাঠিয়ে দেয় তার প্রথম হাজবেন্ড বা তার মেয়ের প্রথম হাজবেন্ডের কাছে, মানে আব্রাহামের কাছে। আমরা সৌরভের বোন ফারজানা আক্তারের কাছ থেকে জানতে পারি সৌরভ এটা জানতো না যে ইভার আগে বিয়ে হয়েছিল, এবং ফারজানা আক্তার এটাও বলেন শুধুমাত্র শুভ না, শুভর পুরো ফ্যামিলি কেউ জানতো না যে ইভার আগে কোনো একটা বিয়ে হয়েছিল। ইভা কানাডায় চলে যাওয়ার পর সৌরভ জানতে পারে যে ইভার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেটা জানার পর সে ময়মনসিংহে সেই আব্রাহামের বাসায় চলে যায় এবং আব্রাহামের পরিবারকে জানায় যে তার সাথে ইভার বিয়ে হয়েছিল এবং ইভা তার বৈধ স্ত্রী। এইটা আব্রাহামের বাবা মা তখন আবার হচ্ছে ইভার বাবা মাকে জানায়, মানে মূল ঘটনা এখান থেকেই শুরু হয়। তো আব্রাহামের বাবা মা যখন হচ্ছে ইভার বাবাকে জানায় তখন ইভার বাবা মানে ইলিয়াস আলী প্রচন্ড পরিমাণে রেগে যায় যে তুই কেন আমার মেয়ের সংসার নষ্ট করবি, কেন তুই ওখানে গিয়ে এরকম কিছু বলবি, মানে এরকম একটা ক্ষোভ তৈরি হয় তার মাঝে। এবং সাথে সাথেই সে তার বাবাকে মানে সৌরভের বাবাকে ফোন দিয়ে হচ্ছে হুমকি ধামকি দেয় যে তোর ছেলেকেও খুন করব আর সাথে তোর পরিবারকে একদম শেষ করে দিব। এটা আমাদের একটা ভয়েস রেকর্ডে শুনছিলাম, আমি ক্লিয়ার কথা শুনছিলাম, কিন্তু আমি সেটা কপিরাইট ইস্যুর কারণে দিতে পারবো না। আমি এখনো কপিরাইট সম্পর্কে তেমন একটা ভালো জানি না, তাই আমি তেমন একটা ফুটেজ ইউজ করতেছি না বা তেমন কোনো ইউজ করতেছি না। বেশিরভাগ ইমেজ হচ্ছে এআই দিয়ে জেনারেট করা আর কিছু মানে এআই থেকে নেওয়া, টিভি নিউজ থেকে নেওয়া। ইলিয়াস আলী সৌরভের বাবাকে হুমকি ধামকি দেওয়ার পর ফোন দেয় সৌরভকে, আর সৌরভ হচ্ছে আব্রাহামের বাবা মাকে সবকিছু জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এর মধ্যে ইলিয়াস আলী মানে তার ছোট ছেলেকে দিয়ে শুভকে ফোন দেয় এবং বলে যে তোমাদের সম্পর্ক আমি মেনে নিব এবং সবকিছু ঠিকঠাক করে দিব, তুমি চলে আসো আমাদের গোয়ালকান্দির ভাড়া বাসায়, তুমি চলে আসো, মানে এরকম কথা বলে তাকে বাসায় ডেকে। শুভ হয়তো খুশি মনে বা স্বাভাবিক মন নিয়ে সেই বাজারে যাচ্ছিল যে তাদের যে একটা পারিবারিক সমস্যাটা সেটা হয়তো মেনে নিবে এখন মা, তার যেহেতু আপন চাচা তো নিজের ভাতিজাকে মেনে নিতে কি সমস্যা, এরকম একটা উদ্দেশ্য নিয়ে হয়তো সে সেই বাসায় গিয়েছিল। সেই বাসায় সৌরভ ঢোকার সাথে সাথেই ইলিয়াস আলী এবং তার শ্যালক ফারুক দুজন মিলে এই সৌরভের উপর আক্রমণ করে, এক কথায় তার মাথায় বাড়ি দিয়ে তাকে একদম অজ্ঞান করে। এরপর তারা লাশটিকে বাথরুমের মধ্যে ফেলে রেখে তাদের শরীরের রক্ত টক্ত মুছে মানে একদম সাধারণ মানুষের মতো বাসা থেকে বের হয়ে গাঙ্গিনা পাড়ার উদ্দেশ্যে যায় লাগেজ কেনার জন্য। যেহেতু ইলিয়াস আলী আর্মি রিটায়ার্ড ছিলেন তাই তিনি খুব ভালোভাবে বুঝতেন, মানে পুলিশের তদন্ত সম্পর্কে তিনি খুব ভালোভাবে বুঝতেন। এই জন্য বাসায় আসার পর তিনি সর্বপ্রথম সৌরভের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ব্লেড দিয়ে কেটে ফেলে দেয় আর কি, যাতে পুলিশ কখনো তার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে তার পরিচয় খুঁজে বের করতে না পারে। আর তার মনের ধারণা এটাই ছিল হয়তো যে যদি পুলিশ ফিঙ্গারপ্রিন্ট না পায় আর তার পরিচয়ই না পায় তাহলে সে যে খুনি এটাও কখনো বের করতে পারবে না। কিন্তু পাপ ছাড়ে না পাপকে। এরপর যখন তারা লাস্টটিকে লাগেজে ঢোকাতে যায় কিন্তু সম্পূর্ণ বডিটা সেই লাগেজের মধ্যে ঢুকছিল না, এই জন্য তারা নৃশংসভাবে চাপাটি দিয়ে টুকরো টুকরো করে সৌরভের লাশটা। এরপর তার শরীরের অর্ধেক অংশটা মানে এখান থেকে আর কি সেই কেটে কেটে লাগেজে ভরে এবং মাথাটা তারা একটা পলিথিনে মরিয়ে মানে অন্য জায়গায় ফেলবে এরকম একটা পরিকল্পনা। তাদের পরিকল্পনা ছিল যে অর্ধেক শরীর একদিকে রাখবে আর তারা মাথাটা অন্যদিকে রাখবে, তাহলে তো পরিচয় কখনো পুলিশ জানতে পারবে না আর দুইটা খুঁজে বের করা পুলিশের জন্য সহজ হবে না। তো এটা তার মনের ধারণা ছিল, কিন্তু এই পরিকল্পনা কিভাবে ব্যর্থ হলো এটা জানবো এখন। ইলিয়াস আলীর বক্তব্য অনুযায়ী আমরা জানতে পারি যে সৌরভের যে লাশটা মানে অর্ধেক শরীরটা সেটা তারা ফেলে দিবে যমুনা নদীতে আর মাথাটা ফেলে দিবে অন্য কোথাও। কিন্তু তারা যখন যমুনা নদীর উদ্দেশ্যে রওনা দিবে মানে বাসা থেকে বের হয়ে একটা কারের মধ্যে নিয়ে লাগেজটা নিয়ে হচ্ছে তারা যমুনা নদীর উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক এই সময় রাস্তায় চেকপোস্ট দেখে গাড়ি ড্রাইভার ভয় পায় এবং সে যমুনা নদীতে যেতে আর কি অমত পোষণ করে। তো তারা যখন দেখলো যে যমুনা নদীতে যেতে পারবে না তখন তারা পুলিশের ভয়ে খুব তাড়াহুড়ো করে মানে লাগেজ, বিছানার চাদর, বালিশ, জানালার পর্দায় এগুলো যখন তাড়াহুড়ো করে মনতলা ব্রিজ থেকে সুতিয়া নদীর উপর ফেলছিল, ঠিক এই সময় তারা ভুল করে মাথাটাও সেখানে ফেলে দেয়। আর তাদের করা এই ছোট্ট ভুলটাই তাদের ধরিয়ে দিতে অনেক পরিমাণে সাহায্য করে। এরপর পুলিশ গোয়ালকান্দি সেই বাসায় গিয়ে সেখানে সৌরভের রক্তপতন দেখতে পায়।
এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে ইলিয়াস আলীর বক্তব্য অনুযায়ী ইভা সেই বিয়েতে রাজি ছিল না, কিন্তু ইলিয়াস আলী গ্রেপ্তার হওয়ার 2 দিন পর 2টা ভিডিও ভাইরাল হয়, তার মধ্যে একটা ভিডিও ছিল এটি। স্বেচ্ছায় বিয়ে করতেছেন তো, সে কারো দায়ভার নেই, আপনি স্বেচ্ছায় আসছেন। হ্যাঁ, আচ্ছা বিয়ের কাজ শুরু করবো। আমরা এখানে স্পষ্ট দেখলাম কাজী তাকে জিজ্ঞেস করছিল আপনি কি স্বেচ্ছায় বিয়ে করছেন, কোনো দায়ভার নেই তো? তখন সে মাথা নাড়িয়ে সম্মতি দেয়, এবং এখানে আমরা বিন্দু পরিমাণ ইসরাত জাহার ইভার অমত দেখতে পাই না। এখানে ইভা বেশ খুশি ছিল সেই বিয়েতে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা প্রশ্ন করি, এই সম্পূর্ণ কাহিনী শুনে আপনার কাকে দোষী মনে হচ্ছে, ইসরাত জাহান ইভাকে নাকি ইভার বাবা ইলিয়াস আলীকে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা বানানো পর্যন্ত এই কেসে তেমন কোনো রায় হয় নাই। ইভার বাবা, ইভার মামা এবং সেই কার ড্রাইভার এখন জেলের মধ্যে বন্দি আছে, এই কেসে তেমন কোনো রায় এখনো হয় নাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা যদি কাউকে ভালোবাসতে না পারেন তাহলে কেন তাকে বিয়ে করেন? আপনারা যদি আপনার ভালোবাসার জন্য কিছু স্যাক্রিফাইসও করতে না পারেন তাহলে আপনারা কেন কাউকে ভালোবাসেন? একটা মায়ের কোল খালি করার জন্য, একটা বোনের প্রিয় ভাইয়ের জায়গাটা খালি করার জন্য? আচ্ছা, বাংলাদেশে তো ডিভোর্স নামে, বা বাংলাদেশে না শুধু পৃথিবীতেই ডিভোর্স নামে তো একটা অপশন আছে না? আপনারা যদি কাউকে ভালোবেসে তার সাথে থাকতেই না পারেন, আপনার যদি তার সাথে সমস্যা হয়, ডিভোর্স দেন, আলাদা হয়ে যান, দূরে চলে যান। কেন তার জীবনটা নষ্ট করেন? আপনার কি খারাপ লাগে না যে আল্লাহ আপনাকে জীবন দিছে, সেই আল্লাহর দেওয়া আরেকটা জীবন আপনারা নষ্ট করেন? খারাপ লাগে না আপনাদের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।